এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো মিষ্টি জাতীয় খাবার যেহেতু বাচ্চাকে দেই না, আমরা অ্যাভয়েড করতেছি অনেক দিন ধরে। তো ওর বাবাও নিয়ে আসে না, কারণ নিয়ে আসলে বাচ্চাটা দেখিয়ে ফেলে, আর দেখলে সেটা খাওয়ার জন্য বায়না করে। তো আজকে অনেকদিন পরে নিয়ে আসছে, কারণ সে গুড নিউজ নিয়ে আসছে। তো লুকিয়ে নিয়ে আসছিল যাতে ও না দেখে, কিন্তু বাচ্চা তো দেখিয়ে ফেলছে। দেখে এখন সেটা নেওয়ার জন্য অনেক কাড়াকাড়ি করতেছে। তো এখানে সে রাইস নুডলস নিয়ে আসছিল, নুডলস না, এটা রাইস স্টিক্স নিয়ে আসছিল বেবির জন্য। আর মিষ্টি নিয়ে আসছিল, দেন পাটিসাপটা পিঠা নিয়ে আসছে, কেক নিয়ে আসছে। গুড নিউজটা তো পরে শেয়ার করব, কিন্তু এত কিছু নিয়ে আসার পিছনে তো আরও একটা কারণ রয়েছে। সেটা হচ্ছে স্পেশাল ডিশ আসতে। কেকের 12টা বাজায় দিছে। তো আমি যেহেতু থ্রিলার মুভি দেখতে বেশি পছন্দ করি, তো আমি খুবই কম মুভি দেখি। তো অনেক দিন পর আবার দেখা শুরু করেছি কয়েকদিন ধরে। তো থ্রিলার মুভিগুলো দেখার একটাই কারণ হচ্ছে সেখানে তো বাস্তব রিলেটেড কাহিনীগুলো দেখানো হয় বেশিরভাগ সময়। অনেক মুভি রয়েছে যেগুলো আসলে বাস্তব ঘটনা অবলম্বন করে বানানো হয়, হয়তোবা মুভিতে দেখানোর জন্য একটু রূপরস সাথে মেলানো হয়, কিন্তু তারপরেও দেখা যায় যে মুভিটা বাস্তবতার সাথে অনেকটা রিলেট করে। যারা থ্রিলার মুভিগুলো দেখতে পছন্দ করেন আমার মতো, তারা হয়তোবা আমার সাথে একটা বিষয়ে একমত হবেন যে আমাদের সাথে কারা সবচেয়ে বেশি চিটিং করে, কারা সবচেয়ে বেশি আঘাত করে আমাদেরকে। তারা কি বাইরের লোক হয়? কখনো বাইরের লোক কখনোই হয় না। তারাই আপনার সবচেয়ে বেশি ক্ষতি করবে, যারা আপনার লাইফে আছে, আপনার পাশে আছে, বা একই ঘরে আছে, বা আপনার সারাউন্ডিংয়ে আছে, আপনাকে চিনে, আপনাকে সে হিংসা করে, আপনার প্রতি জেলাস, বা আপনার কোনো কারণে সে আপনাকে তার লাইফ থেকে বাদ দিতে চাচ্ছে। এক কথায় আপনি যখন তাদের স্বার্থে আঘাত করবেন, বা স্বার্থ আপনাকে দিয়ে উদ্ধার হচ্ছে না, বা উদ্ধার করা শেষ হয়ে গিয়েছে, তখনই আপনাকে তারা বাদ দিতে যাবে। আর বাদ দিতে হলে তো আপনাকে তাদের লাইফ থেকে যে কোনো উপায়ে সরাতে হবে। আর তখনই কিন্তু ক্রাইমের উৎপত্তিগুলো হয়। মুভিতে তো দেখানো হয় যে একদমই লাইফ থেকে সরিয়ে দিয়েছে সেটা যে কোনো উপায়ে, তারপর ক্রাইম সিন ক্রিয়েট হয়, তারপর সে আসল অপরাধীকে খুঁজে বের করে। কিন্তু বাস্তবিক লাইফে তো বেশিরভাগ সময় এরকম হয় না। দেখা যায় যে আপনিও বেঁচে আছেন, যে আপনাকে কষ্ট দিচ্ছে সেও বেঁচে আছে, আপনাকে সে বাঁচিয়ে রেখেছে, বা বাঁচিয়ে রেখে আস্তে আস্তে করে মেরে ফেলছে। আপনি বেঁচে থেকেও তখন মৃত হবেন, বা আস্তে আস্তে মরবেন। আপনি সারাক্ষণ নিজের অবনতিটাকে নিজের চোখের সামনে দেখবেন। আমার মতে পৃথিবীতে সবচেয়ে খারাপ অনুভূতি নিজের চোখের সামনে নিজের অবনতি দেখা, হোক সেটা ব্যক্তিগত জীবনে, হোক সেটা পেশাগত জীবনে, হোক সেটা শিক্ষাগত জীবনে। আসলে চেয়ে চেয়ে দেখা ছাড়া তখন আর কিছুই করার থাকে না। একটা মানুষকে তার সারাউন্ডিংয়ের যে মানুষগুলো আছে তারা কিভাবে তিলে তিলে শেষ করে দেয়, সেই জিনিসগুলো আসলে বুঝতে হলে আমার মনে হয় যে বাস্তব জীবন রিলেট করে এবং সত্য কাহিনী নিয়ে নির্মিত যে মুভিগুলো রয়েছে, থ্রিলার মুভিগুলো, সেগুলো সব প্রত্যেকের দেখা উচিত, বিশেষ করে মেয়েদের। এছাড়াও কিছু ফেসবুক গ্রুপ রয়েছে যেগুলোতে আসলে মেয়েরা নিজেদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো লিখে জানায়, সেগুলো আসলে পড়া উচিত। আমরা হয়তো বা অনেকে অনেক জায়গা থেকে একদম চিন্তাই করতে পারি না যে এগুলো হতে পারে, এগুলো পরিবারের মানুষ তার সাথে করতে পারে, কিন্তু আসলে জানাটা উচিত, জেনে রাখা উচিত। কারণ আমাদের লাইফটা একদমই আনপ্রেডিক্টেবল, যে কোনো সময় যে কোনো কিছু যে কারোর সাথে ঘটতে পারে। কারণ আমাদের সাথে যা হবার নিয়তিতে যেটা আছে সেটা তো হবেই, কিন্তু আমাদের জীবনে যদি সেই শিক্ষাগুলো থাকে তাহলে হয়তো আমরা নিজেদেরকে মোটিভেট করতে পারবো, খারাপ সময়গুলোতে ঘুরে দাঁড়াতে পারবো। সেখানে অনেকে অনেকভাবে লেখালেখি করে, যেমন যাদের সাথে খারাপ হয়েছে তারা কিভাবে ঘুরে দাঁড়িয়েছে, কেউ হয়তো বা সেখানে নিজেকে নিঃশ্বাস করে দিচ্ছে, কিন্তু বেশিরভাগ মানুষই বা বেশিরভাগ মেয়েরাই নিজেদেরকে ঘুরে দাঁড় করাতে পেরেছে। আমি কিন্তু আজকে সরিষার তেল দিয়ে পুরান ঢাকায় স্টাইল তেহারি রান্না করছি। ওরা আসলে কিভাবে রান্না করে সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু ইউটিউব ঘাটাঘাটি করে সবচেয়ে সহজ রেসিপি যেটা দেখে আমি আসলে নিজে বিরিয়ানি বা তেহারি রান্না করা শিখেছি, সেটা থেকেই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমেই দেখতেই পেরেছেন আমি সরিষার তেল দিয়ে, তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি, বেরেস্তা করে ভেজে নিয়ে, দেন আমি বিরিয়ানির মশলাগুলো দিয়ে দিয়েছি, যেটা আসলে আমি আগে অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি। তো সেই বিরিয়ানির মশলাটা আমি ঘরে তৈরি করেছিলাম, সেটাই দিয়েছি। আর কেউ যদি ঘরে তৈরি করতে না পারেন তাহলে প্যাকেট মশলাটা দিয়ে দিলেই হবে। আদা রসুন বাটা দিয়েছি, টক দই দিয়েছি, দেন টমেটো সস দিয়েছিলাম, দেন লবণ দিয়েছি। তারপর মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে ঢাকনা বন্ধ করে আমি 8টা সিটি দিয়ে নিয়েছি। যেহেতু ছোটো ছোটো করে কাটা, সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তারপর পোলাওর চালটা এখানে রেডি করে নিয়েছি। আমি এখানে 2 কেজি পোলাওর চাল নিয়েছি আর 2.5 কেজির মতো মাংস নিয়েছি। যদিও এটা অ্যাকুরেট মাপ না, এটা আমি বাসায় যেহেতু রান্না করছি, আমি আমার নির্দিষ্ট পরিমাণ অনুসারে রান্না করে নিচ্ছি আর কি। তো মাংসের সাথে কিন্তু আমি আলুও দিয়ে নিয়েছি।
তারপর হচ্ছে আমি আবার কয়েকটা সিটি নিয়ে নিব, মানে 3টা সিটি দিলে আলু সেদ্ধ হয়ে যায়। তারপরে যে পানিটা রয়েছে মাংসে সেটা আমি শুকিয়ে নিব। আর প্রেশার কুকারে আমি রান্না করার সময় কিন্তু মাংসে কোনো পানি দিইনি, এটা মাংসের পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে তারপরে এতটুকু পানি রয়েছে। এখানে 2 ধরনের বাদাম বাটা ইউজ করেছি, কাজু বাদাম আর কাঠবাদাম বাটা। ধরো তুমি বড় কোনো আঘাত পেয়েছো, তারপর ভাবলে এবার ঘুরে দাঁড়াতে হবে, কিন্তু তোমার জীবনে একজন মানুষ এলো যে তোমার সব ক্ষত সারিয়ে তুললো। তুমি আবার সুস্থ হলে সেই মানুষটা হলো তোমার ক্ষতের ওষুধ। কিন্তু কিছুদিন বাদে দেখা গেল সে তোমার এই ক্ষত চিহ্নগুলোর পাশে আরও একটা বড় চিহ্ন এঁকে চলে গেল। কিন্তু তুমি আবারও ঘুরে দাঁড়াতে চাইলে, কারণ তুমি তো অনেক সাহসী। কিন্তু তখনও কোনো এক বন্ধু এসে মলমের মতন তোমার ক্ষত সারিয়ে তুললো। একইভাবে সেও স্থায়ী হলো না, ওই আগের কাটা দাগগুলোর পাশে আরও একটা বড় দাগ উপহার দিয়ে রওনা দিল। ক্ষত ঠিকই সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে সেরে ওঠে, তবে চিহ্নগুলো অস্থায়ীভাবে থেকেই যায়। এর পিছনে সবচেয়ে বড় দায় কার? সবচেয়ে বড় দায় মেয়েদেরই, কারণ মেয়েরা হচ্ছে নিজেরা কখনো নিজেদের ক্ষত সারিয়ে তোলার মতো কনফিডেন্ট রাখে না, মনে করে না কখনো যে আমরা নিজেরাই নিজেদের জন্য এনাফ, আমাদের আর কারো দরকার নেই। আমরা কি করি, সবসময় অন্য কাউকে খুঁজি যে আমাদের ক্ষতগুলোকে সারিয়ে তোলার জন্য। কিন্তু সেইখান থেকেও যে ভবিষ্যতে বড় একটা ঘটনা ঘটতে পারে বা সেম ঘটনার আবার রিপিট হতে পারে, সেই চিন্তাটা আমাদের মনে থাকে না। আমরা সময়ের বিলাসিতায় মেতে উঠি। অনেকটা শেয়ালের কাছে মুড়ি বাগি দেওয়ার মতো অবস্থা। তাই ঘুরে দাঁড়ানোর সময় ঘুরে দাঁড়িও, দেরি করো না, কারো সঙ্গ চেও না, তোমার ওসব তুমি আর কেউ হতে পারে না। আসলে চাঁদ হওয়ার কোনো দরকারই নেই যে অন্যের আলোতে জ্বলে, সূর্য হওয়া লাগবে, সূর্য তো নিজের আলোতে জ্বলে। এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো আমাদের 90% মেয়েদের সঙ্গে মিলে যায়, কারণ আমরা হচ্ছে অনেক সাহসী, যতই উপর দিয়ে সাহস দেখাই না কেন ঠিক সেম কাজগুলো বারবার করি। তো এখন চুলায় হচ্ছে বড় পাতিল বসিয়ে এটাতে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে তারপর হচ্ছে এতক্ষণ যে গরম মশলাগুলো বেটে ইউজ করেছি সেই গরম মশলাগুলো একটু একটু করে আস্তে আস্তে দিয়েছি, দিয়ে ফোড়ন তুলে তারপর হচ্ছে এটাতে আমি চালগুলোকে দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। আমি আর কোনো মশলা দিব না, কারণ সব মশলা হচ্ছে সেই মাংসের সাথেই দেওয়া আছে। তো তারপর হচ্ছে চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এটাকে হচ্ছে 1.5 গুণ পানি দিয়ে আমি এটাকে পোলাওয়ের মতো রান্না করে নিব। বিরিয়ানির ক্ষেত্রে ডাবল পানি না দেওয়াই বেটার, যেহেতু মাংসের মধ্যে একটু একটু ঝোল রয়েছে। দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে আমরা, তাই না? জীবনের সাথে তাল মিলিয়ে চলতে চলতে আজ আমরা বড্ড ক্লান্ত। জীবন থেকে আনন্দগুলো যেন কোথায় হারিয়ে যাচ্ছে। ব্যস্ততা, বাস্তবতা, অভাব, শূন্যতা সবকিছু মিলিয়ে কেমন যেন একটা হাঁপিয়ে উঠেছি। সারাক্ষণ চিন্তা করি কোথায় যাই, কি করি, কোথায় গেলে একটু শান্তি মিলবে। অন্যে হয়ে ঘুরছি ফিরছি, খাচ্ছি চলছি, কিন্তু কোথাও যেন আমরা ভালো নেই, যেন নিজের কাছে নিজেই অচেনা কেউ। চারপাশে এত মানুষজন আমাদের, কিন্তু তারপরেও দেখুন চারপাশের মানুষজনকে কেমন যেন অবিশ্বাস্য মনে হয়। সবাই সবাইকে ঠকাতে ব্যস্ত, কারোর উপর কারো মায়া নেই। রোজ রোজ এসব দেখতে দেখতে মানুষের উপর থেকে বিশ্বাসটাই উঠে যাচ্ছে। হয়তো বা এরকম একটা দিন আসবে সামনে যে আমরা কাউকেই সহজে বিশ্বাস করতে পারবো না। মাঝে মাঝে মনে হয় দম বন্ধ হয়ে আসে, জীবনটা আর চলেই না, তবু আমরা চালিয়ে দেই, তবু আমরা চালিয়ে নেই। এটাই হচ্ছে আমাদের জীবন। গতকালকে রাতে দেখা সত্য কাহিনী নিয়ে নির্মিত একটা থ্রিলার মুভি, তো সেটা দেখে সাইড ইফেক্ট থেকে এতগুলো কথা বললাম। সেটা আসলে মেয়েদের জীবনটাকে রিপ্রেজেন্ট করছিল সেই মুভিটা। আমাদের 90% মেয়েদেরই হচ্ছে এই ধরনের সমস্যাটা থাকে। এদিকে দেখতে দেখতে আমার তেহারিটা রান্না প্রায় হয়ে গিয়েছে, মানে পোলাওটা 90% কুক হয়ে গিয়েছে। তো দেন হচ্ছে আমি মাংসটাকে যে রান্না করে রেখেছিলাম সেটা হচ্ছে উপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন মিক্স করব না, পরে মিক্স করব। এভাবে ছড়িয়ে দিয়ে এটাকে আমি 20 মিনিটের মতো দমে বসিয়ে রাখবো। 20 মিনিট হয়ে গেলে তারপর আমি মিক্স করে আবার এটাকে 10 মিনিটের জন্য দমে রাখবো। তারপর সেটা রেডি টু সার্ভ। আর আমি হচ্ছে একটু কেওড়া জলও দিয়ে দিয়েছিলাম দমে দেওয়ার আগে। সো আমার তেহারিটা ডান। আমি হচ্ছে এটাকে গরম গরম থাকার জন্য আমি চুলায় বসিয়ে রাখবো, তারপর এটাকে খাওয়ার সময় সার্ভ করে নিব। পুরান ঢাকাতে যে কয়েকবার তেহারি খেয়েছি, মানে আমি দেখেছি যে ওরা মাংসটাকে আলাদা রান্না করে, তারপর পোলাওটাকে আলাদা রান্না করে, তারপর মিক্স করে করে সার্ভ করে। তো আমিও সেটাই করেছিলাম আর কি। আর সরিষার তেলের একটা সুন্দর ফ্লেভার আসে, তো আমি আজকে সেটাই করেছি। আর অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছিল তেহারি থেকে।
যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিবেন। সর্বোপরি মানুষের সাথে দূরত্ব মেনটেন করাই উত্তম। মানুষের থেকে একা থাকা ভালো, কারণ মানুষ দূর থেকেই সুন্দর। আর মানুষের সাথে বেশি মিশে যেতে নেই, মানুষের সাথে বেশি ভেসে যেতে নেই, কারণ মানুষ মিশে গিয়ে আবার পিষে দেয়।